একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো কিংবা একটা সম্পন্ন হলে আরেকটা করা সম্ভব হবে, এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করা অনেকটা অনাকাঙ্ক্ষিত, এটা সমীচীন না। আমরা জানি যে সংস্কার এবং নির্বাচন দুটাই কিন্তু চলমান প্রক্রিয়া। সংস্কার বলতে আমরা কি বুঝি? একটা দেশ, একটা সমাজ, একটা সংস্কৃতি, একটা বাস্তবতায় আমরা যা কিছু পরিবর্তন আনি সেটা জনগণের কল্যাণের জন্য, জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য, তাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য, স্বাবলম্বিতা বা স্বনির্ভরতা নিশ্চিত করার জন্য, অধিকার এবং মৌলিক স্বাধীনতা মর্যাদা নিশ্চিত করার জন্য যে ধরনের পরিবর্তন আমরা আনবো, এই সব কিছুই কিন্তু সংস্কার। এটা একটি চলমান প্রক্রিয়া। যখন যেরকম প্রয়োজন হবে, যে সরকার দায়িত্বে থাকবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে একটা ম্যান্ডেটের মাধ্যমে তারা সেটা সম্পন্ন করবে। আর নির্বাচনের ক্ষেত্রে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হবে, সেটি স্বাভাবিক। সুতরাং বর্তমান রাজনৈতিক বাস্তবতাতেও আমরা যেহেতু একটা গণতান্ত্রিক পথ পরিক্রমায় রয়েছি, এটা অনেক অসীম আত্মত্যাগের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশ পেয়েছি। এখানে আমাদের যারা গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো ছিলাম, দীর্ঘদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে যারা সংগ্রাম করেছি, তাদের সবার আসলে এই জায়গায় একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, কিছু কমন অ্যালাইনমেন্ট আমাদের রয়েছে। সেটা কি? আমরা যে 31 দফার কথা বলছি, এই 31 দফা কিন্তু যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দল মিলেই করেছিল, এবং এটা করেছিল কিন্তু ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে। এমন একটা সময়ে যখন কেউ জানতো না কবে ফ্যাসিবাদের পতন হবে, কবে শেখ হাসিনা পালিয়ে যাবে, সেই সময় কিন্তু সবার আগে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিল। পরবর্তীতে যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দল এক হয়ে একটা প্ল্যাটফর্ম থেকে 31 দফা উপনীত হয়, যেটি জাতীয় ঐক্যের একজন প্রতীক হিসেবেই। 31 দফা নিয়ে আপনাকে আলাদা প্রশ্ন করব, কিন্তু আপনি যদি এখন এই ডক্টর আলী রিয়াজ যে কথাটি বলেছেন, নির্বাচন ও সংস্কার মানে একের সঙ্গে অন্যের কোনো সম্পর্ক নেই, এটি একটি বিষয়। আর একটা বিষয় তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবার চেষ্টা চলছে। একটা অভিযোগ আকারেই কিন্তু বিষয়টি আসে। এই বাধাগ্রস্ত নিশ্চয়ই স্টেক হোল্ডারদের কাছ থেকে, এবং স্টেক হোল্ডার মানেই তো রাজনৈতিক দলগুলো। কি মনে করেন আপনি? যে রাজনৈতিক দলগুলোর কথা বলছেন, ওনারাই তো সবার আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিল, সুতরাং বাধাগ্রস্ত করা তো প্রশ্নই ওঠে না। আজকে আমরা প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলোর কথা বলছি, পরপর 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা থাকবে, যেখানে সমাজের সব শ্রেণী পেশার কৃতি মানুষজনেরা তারাও রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হবেন। আমরা দেখেছি যে আর্টিকেল 70 অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা হচ্ছে, আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য নিয়ে কথা হচ্ছে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মাঝে ক্ষমতার ভারসাম্য নিয়ে কথা হচ্ছে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু 31 দফায় আছে। 31 দফাকে স্কিপ করার কোনো উপায় নাই, কারণ এটাই কিন্তু একটা মোটামুটি সমন্বিত রূপকল্প। আজকে যতগুলো বাস্তবসম্মত, যতগুলো মোটামুটি গ্রহণযোগ্য আলোচনা হচ্ছে সংস্কারের ক্ষেত্রে, এই প্রত্যেকটা কিন্তু সেখান থেকে এসেছে। তার মানে আপনি দাবি করছেন যে বিএনপির 31 দফায় এটা সার্বিক সংস্কার নিহিত আছে? অ্যাবসলিউটলি, মোটামুটিভাবে যেগুলো বাস্তবসম্মত, যেগুলো সর্বজন গ্রহণযোগ্য, সেগুলো সেখানে রয়েছে। এর পাশাপাশি কিন্তু সংস্কারে আরও একটা ব্যাখ্যা রয়েছে। সংস্কার মানে যেমন আমাদের গণতন্ত্রকে সুসংহত করতে হবে, এর পাশাপাশি জনগণের কল্যাণ করতে হবে, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হবে। বর্তমান যে বাস্তবতা, সেখানে আমাদের দেখতে হবে কীভাবে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি। আমাদের অনেক তরুণ যুবক রয়েছে, তাদের যে পোটেনশিয়াল রয়েছে, সেটাকে আমরা কীভাবে তাদের মাঝে স্কিল সেট এবং ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টের মাধ্যমে বাস্তব করতে পারি। আমাদের জনসংখ্যার অর্ধেকের উপর নারী, শিশু, ওনাদের আজকে দেখছি যে সমাজে বর্তমানে সেরকম নিরাপত্তা নাই, কীভাবে আমরা তাদেরকে সুরক্ষা দিতে পারি সেটা নিশ্চিত করতে হবে। এটাও তো সংস্কার। আমাদের দেখতে হবে কীভাবে আমাদের শ্রমিক, মজুর, কৃষক যারা রয়েছেন তারা তাদের প্রাপ্য মজুরি পান। আমরা দেখতে হবে কীভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে। দেখতে হবে কীভাবে আমরা এসএমই এবং বড় ব্যবসা যেগুলো রয়েছে সেগুলোতে প্রপারলি রান করতে পারি, কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। এই প্রত্যেকটাতে সংস্কার। সংস্কার বলতে আমাদের পলিউশন কীভাবে আমরা কমাবো, আমরা কীভাবে পরিবেশ এবং জলবায়ুকে সামনের দিকে নিয়ে যাব। আমরা সংস্কার বলতে কিন্তু এই সব কিছু বুঝি। সুতরাং আমরা যখন দেখব যে সংস্কার কি, সংস্কারের একটা পার্ট হচ্ছে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা সুরক্ষিত করব, জনগণকে তাদের অধিকার এবং স্বাধীনতা সুনিশ্চিত করব, এর পাশাপাশি ওনাদের প্রত্যেকের ভাগ্যের পরিবর্তন করব, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে। এবং এই অ্যাকচুয়াল টোটাল রোডম্যাপটাই কীভাবে আমরা করব, কোন প্রসেসে কোন মেথডে করব, এটা কিন্তু 31 দফার সাথে ইন্টারলিঙ্কড। সুতরাং এটাকে আমরা বলছি একটা সমন্বিত রূপকল্প, যেখানে আমরা এই সব জায়গায় কনসালটেশন করেছিলাম, সব শ্রেণী পেশার মানুষের গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের সাথে আলাপের মাধ্যমে করা হয়েছে। কিন্তু 31 দফা কিন্তু চূড়ান্ত প্রোডাক্ট না। আমরা এখন এটা নিয়ে আবারও সব শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি, কনসালটেশন করছি, এক্সপার্ট এবং প্রফেশনালদের কাছে রিচ আউট করছি। সবার একটা সমন্বিত প্রয়াসে এটা ইনশাল্লাহ নির্বাচনের আগে আমরা আমাদের ফাইনাল ম্যানিফেস্টোতে কনভার্ট করব। তবে এর পাশাপাশি এটাও মনে রাখতে হবে, সংবিধান বা আমরা যার কিছুই বলি সংস্কারের ক্ষেত্রে, এটাকে জনসম্পৃক্ত হতে হবে। এটা কিন্তু কেতাবি কোনো কিছু না।
এমনভাবেই সংস্কারটা বাস্তবায়ন করতে হবে, প্রস্তাবনাটা আসতে হবে যেখানে আমাদের জনগণের সম্পৃক্ততা থাকে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বড় যে সংস্কারগুলো রয়েছে, আমরা আমাদের ফরেন পলিসি সংস্কার দেখছি, বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি শুরু, জনশক্তি রপ্তানি শুরু, খাল কাটা কর্মসূচি, সেটাও কিন্তু সংস্কার। এই প্রত্যেকটা সংস্কার সফল হয়েছে কারণ এর পিছনে ছিল জনগণের ভোটে নির্বাচিত জনসম্পৃক্ত সরকার। সুতরাং আমরা সংস্কার বলতে তাই বুঝি যেখানে জনগণের ম্যান্ডেট থাকবে, জনগণের সম্পৃক্ততা থাকবে, সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটবে, এবং এর জন্যই তো আমাদের একটা নির্বাচিত সরকার প্রয়োজন। সুতরাং সংস্কারের মৌলিক ভিত্তি যেমন অ্যাক্ট্রিজ অফ এটা সত্যি, একই সাথে এটাও সত্যি সেই সংস্কারটা করবে কারা? একটা জনসম্পৃক্ত সরকার, যেই সরকার সেই নির্বাচনের মাধ্যমে আসবে, যেই নির্বাচন জনগণকে ক্ষমতায়িত করবে। এটাই তো গণতন্ত্রের সংজ্ঞা। গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ নির্ধারণ করবে কারা ওনাদের প্রতিনিধিত্ব করবেন, এবং সেই প্রতিনিধিত্বের মাধ্যমেই জনগণের ক্ষমতাও নিশ্চিত হবে, জনগণের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত হবে।